বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যেখান থেকে কচুয়ার ডাক পত্রিকার নিয়মিত আয়োজন কচুয়ার ডাক মুক্ত কথা কচুয়ার ডাকের ফেসবুক লাইভ ফিজের মাধ্যমে উপভোগ করছেন, আপনাদের প্রত্যেককেই আমাদের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে দেশ বিদেশে করোনা। আজকের এই আলোচনা অনুষ্ঠানটিতে সম্মানিত আলোচক হিসেবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন চাঁদপুর এক কচুয়ার কৃতি সন্তান জেবি ওয়ান কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, বর্তমানে জাপান আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, আপনি কি আমাকে শুনছেন? জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, স্বাগত আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার অবগতির জন্য বলছি, আমাদের এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কচুয়া ডাক পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক, প্রশাসনিক ট্রাইব্যুনাল ঢাকার সাবেক সরকারি আইনজীবী, বর্তমানে লন্ডন ইমিগ্রেশন বিষয়ক আইনজীবী জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন টিটু। সেই সাথে আজকের এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব রয়েছে আমি কচুয়া ডাক পত্রিকার কন্ট্রিবিউটর এডিটর জনাব মোহাম্মদ জাহিদ হাসান। আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, সারা বিশ্বেই বর্তমানে করোনা আক্রান্ত রয়েছে। আপনি যেহেতু জাপান প্রবাসী, জাপানে করোনা আক্রান্তের ব্যাপকতাটা বা মাত্রাটা ঠিক কিরকম আমাদের সবার সামনে যদি আপনি তুলে ধরেন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও আমার প্রিয় কচুয়াবাসী, কচুয়া ডাক পত্রিকার সম্পাদক, প্রকাশক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন টিটু সাহেব ও কচুয়া ডাক পরিবারের সকল যে সাংবাদিক পরিবারের সবাই এবং আজকের এই সঞ্চালক জাহিদ হাসানকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমার একটা সুন্দর পরিবেশে আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানার জন্য। আজকে এই বৈশ্বিক মহামারী করোনা পৃথিবীর মানুষকে এক প্রকার বদলে দিয়েছে। মানুষ, আমরা কেউই ভাবতে পারি না এই পৃথিবীতে এমন একটা পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন, যার টাকা আছে সেও কিন্তু অসহায়, যার টাকা নাই সেও অসহায়। এখন পুরো ধনী গরিব সবাইকে এক লেভেলে নিয়েছে একটি করোনা ভাইরাস। করোনা ভাইরাস এমনই আতঙ্ক, কিন্তু এমনই আমরা ভয় পাচ্ছি সবাই। যদি আমরা এই আল্লাহকেও এরকম ভয় পাইতাম, দেশের প্রশাসনকে ভয় পাইতাম এবং দেশের সরকারকে সম্মান করতাম, আমরা মনে হয় আরো অনেক সভ্য জাতি, আরো ভালো জাতি হয়ে আমরা পরিণত হইতে পারি। যাক, আপনি প্রশ্ন করেছেন এই জাপানের করোনা সম্বন্ধে। জাপানের করোনা যখন শুরু হয়, প্রথম দিকেই প্রায় 500 জনের মতো নিহত হয়ে গেল। সুপারস্টার থেকে আরম্ভ করে নানান ধরনের ভালো ভালো নামি দামি লোক মারা গেল। মারা যাওয়ার পর প্রথম অবস্থায় জাপানিরা তেমন একটা কিছু মনে করেন। তারা ভাবছি কি যে আমরা জাপান মোটামুটি স্বাস্থ্য বিভাগ থেকে আর সব দিক দিয়ে আমরা, আমাদের দেশ অগ্রসর আছে, চিকিৎসা হইলে ভালো হয়ে যায়। এরপর সরকার যখন জরুরি অবস্থা জারি করলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর সবাই সরকারের কথা, প্রশাসনের কথা এমনভাবে এরা মানে, তারা প্রভু মনে করে। কারণ আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কিন্তু প্রভু বলতে একমাত্র আল্লাহ তাআলাকে, আর সৃষ্টিকর্তা কোরআনও আছে, আমরা কার কাছে মাথা নত করব না। কিন্তু এদের কথা হলো যে সরকার হইলো তাদের প্রভু, প্রশাসন হলো তাদের প্রভু। তাদেরকে যেভাবে বলেছে তারা সবাই একবারে একটা অটোমেশনের মতো সাবধান হয়ে গেল। সাবধান হয়ে যাওয়ার পর এখন জাপানের অবস্থা হলো টোটাল এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 976 জন, আর আক্রান্ত হয়েছে আজকে পর্যন্ত 19,263 জন। আর আজকে টোকিওতে হয়েছে 124 আক্রান্ত, আর 228 জন হচ্ছে পুরো জাপানে,
কিন্তু মৃতের সংখ্যা 0। এই যে তারা সাবধান হয়েছে, চিকিৎসা হয়েছে, যে তাদের চিকিৎসাতে ভালো হয়েছে, যা মরার মরেছে, যা আক্রান্ত হওয়ার হয়েছে, কিন্তু হসপিটালে এটার কোনো এমন কোনো বাধ্যতামূলক চিকিৎসা এবং ভালো কোনো সুচিকিৎসা কেউ পায়নি। ডাক্তারখানায় গেলে তাদের চিকিৎসা একটাই, ডাক্তার দেখবে যদি কোনো সিরিয়াস রোগী থাকে তাকে হসপিটালে যদি ভর্তি করার প্রয়োজন মনে করেছে, না হলে খুব কম সংখ্যক লোকে হসপিটালে ভর্তি হয়েছে। তাদের একমাত্র বাড়িতেই নিরাপদ থেকে এবং সাবধানে থেকে চিকিৎসা দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ, যদিও আমরা মধ্যবিত্ত দেশ, মধ্যমায়ের দেশ, হ্যাঁ, তো উচ্চবিত্ত আমরা পুঁছি নাই, কিন্তু আমাদের দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন 2জন লোক মারা গেল, সব সংস্থা মিলে, স্বাস্থ্য বিভাগ মিলে, মন্ত্রী পরিষদ যারা আছেন সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিলেন যে এখন যদি লকডাউন দেওয়া হয় তাহলে হয়তো যদি ভাইরাসটা মরে যায় আমাদের দেশে মানুষগুলা নিরাপদ থাকতে পারবে। কিন্তু কেউ কিন্তু আমাদের দেশের সরকারের কথা কেউ শুনল না, প্রশাসনের কথা কেউ শুনল না। কিন্তু এর মাঝে ত্রাণ হিসাবে কোটি কোটি টাকা চলে গেল, অথচ এই টাকাগুলা প্রত্যেকে রোজগার করেই বাঁচতে পারত। এমন না যে তারা লকডাউনে গিয়ে ভালো ছিল, না, ভালো যায় না, তারাও কষ্টে ছিল। লকডাউন দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল যে সরকার, যে এই মহামারী যদি আমাদের দেশে প্রকট আকার ধারণ করে তাহলে আমরা গরিব দেশের মানুষ, আমরা চিকিৎসা দেওয়া সম্ভব হবে না এবং মানুষদেরকে বাঁচাতে পারবো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার মনে প্রাণে সর্বোচ্চ দিয়া চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখনো সময় আছে, আমাদের দেশের মানুষ যদি সরকারের কথা শুনে এবং নিজকে নিয়ে ভাবে, দেশের কথা ভাবে, এখনো কিন্তু সাবধান হলে আমরা এই মহামারী থেকে কাটিয়ে উঠতে পারবো। জি, সম্মানিত জনাব ইঞ্জিনিয়ার জসিম, আপনি খুব ভালোভাবে বলছিলেন জাপানের সাথে বাংলাদেশের যে তুলনামূলক অবস্থাটি। আপনার কাছে পরবর্তীতে যেটি জানতে চাইবো সেটি হলো, জাপানে আমাদের অনেক বাঙালি রয়েছে, বিশেষ করে বাঙালি শিক্ষার্থী বা অনেক বাঙালি সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। সেখানে বাঙালি আক্রান্ত বা মৃত্যুর যে পরিসংখ্যানটি ঠিক কিরকম আপনার অবগত যেটুকু রয়েছেন আমাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ, আপনি গত মাসে কয়েকজন বাঙালি আমাদের ছাত্র ভাই এই আক্রান্ত, একটা ফ্যামিলিও আমাদের সম্মানিত জার্নালিস্ট ভাই তো আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ওনারা সুস্থ হয়ে গেছেন, কিন্তু কেউ এই মহামারী করোনায় কেউ, আলহামদুলিল্লাহ। আর এখানে আমাদের ডাক্তার ভাই আছেন, এমবিসি আছে, সবাইকে আমরা কিভাবে একটা মানুষকে আমরা সুপরামর্শের মাধ্যমে আমরা বাঁচাতে পারি বা সুস্থ করতে পারি, সবাই সবার জন্য চেষ্টা করেছে। আমাদের দূতাবাসও যথেষ্ট চেষ্টা করেছেন এবং সবার সাথে যোগাযোগ রেখেছেন। আলহামদুলিল্লাহ কেউ মারা যান। জি, আলহামদুলিল্লাহ, আমরা জেনে খুশি হলাম যে জাপানে আমাদের যারা বাঙালি রয়েছে তাদের মধ্যে কেউ মারা যাননি। এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। যদিও বিভিন্ন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমরা অনেক বাঙালিকে করোনায় মারা যেতে দেখেছি। জনাব ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, আপনার কাছে পরবর্তীতে যেটি জানতে চাইব সেটি হলো, আমাদের দেশে করোনার যে ভয়াবহতা, একই সাথে জাপানও সেখানে আক্রান্ত, এর মধ্যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে তুলনা করে উল্লেখযোগ্য কিছু বলা যায় কিনা, মানে আপনার সেটি গৃহীত ব্যবস্থা হতে পারে, যেমন জাপান সরকার, বাংলাদেশ সরকার, তারপরে আমরা জাপানের নাগরিক, আমাদের দেশের নাগরিক, তুলনামূলক যে অবস্থাটা যা করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটি কেমন দেখেছেন আপনি, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনি আগে বলেছিলেন করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আপনি আগে বলেছিলেন যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি যে সরকার কাউকে কোনো প্রেসার সৃষ্টি করে নাই সাবধান হওয়ার জন্য। জি, কাউকে কোনো কিছুই বলে নাই, এমনকি কাউকে সাহায্য করে নাই যে তুমি এই করো সেই করো। কিন্তু তারা নিজ দায়িত্বে মাননীয় তাদের এই জাপানের মাননীয় প্রধানমন্ত্রী শিনজো আবে এই টেলিভিশনের মাধ্যমে যেই উনি ওনার বক্তব্য পেশ করেছেন, ওই বক্তব্যকে সূত্র ধরে সবাই যার যার অবস্থান থেকে সাবধান হয়েছে। জি, এবং মার্কেট থেকে আরম্ভ করে
একে অপরের দূরত্ব কিভাবে বজায় রাখতে পারে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন আমাদের দেশের মতো প্রত্যেক প্রশাসন ধাপে 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 সাবধানবাণী এরা করা প্রয়োজন মনে করেন না। যে প্রধানমন্ত্রী যে এটাই কথা, এটাই সত্য। কিভাবে করতে হবে প্রত্যেকটি লোকই তো তাদের এদেশে অশিক্ষিত লোক নাই, কেন নাই, অন্তত পক্ষে করা বাধ্যতামূলক। এরা ওই সরকারের কথাটাকে তাদের আদেশ মনে করে যার যার অবস্থান থেকে কিভাবে কিভাবে কি করতে হবে তারা সুন্দর মতো ইয়ে করে নিয়েছে। জি, আর যেহেতু তাদের আপনার সিটি কর্পোরেশন আছে, কর্পোরেশন তাদেরকে ডিরেকশন দিয়েছে যে কিভাবে করতে হবে, ওইটি যথেষ্ট। কোনো আমি দেখিনি কোথাও কোনো প্রশাসন তাদের বাইফোর্স করতে এটা করো সেটা করো কেউ করে না। যেহেতু সরকারের কথা শুনে জনগণ যদি সাবধান হয়ে যায় তো সরকার তো এখানে কিছু বলার প্রয়োজন মনে করে না, বা প্রশাসন কিছু আর দরকার হয় দরকার। জি, জনগণই আসলে নিজ দায়িত্বে এখানে আমাদের দেশে ওই একটি নিজ দায়িত্বে করা, মানে এক কথায় সরকারের কথা শুনে। আমাদের দেশে আমরা খারাপ লাগে এটাই যে সরকার এত চেষ্টা করতেছেন, এত কিছু দিতেছেন, যেই ত্রাণগুলা যে টাকাটা খরচ হয়েছে জাপান সরকারের কিন্তু কোনো ত্রাণ বা কাউকে দেয় না। তবে জাপান সরকার একটা ডিক্লেয়ার দিয়েছে যে প্রত্যেক লোককে 1 লাখ ইন করে দিবে, যত যে ছোট হোক বড় হোক প্রত্যেককে 1 লাখ ইন করে দিবে। এই 1 লাখ ইন মানে এই ত্রাণ নয়, যার সহযোগিতার জন্য। সবাই তো কেউ চাকরি ব্যবসা সবকিছু একটা ডিস্টার্ব হচ্ছে, বা একটা মানুষের আলাদা খরচও হচ্ছে। মাস্কের দামও প্রচুর, নানান দিক দিয়ে বিবেচনা করে সরকার প্রত্যেকটি নাগরিককে, দেশি বিদেশি সবাইকে, সবাইকে 1 লাখ ইন করে দিবে, এবং অনেকে পাইতেছে, সিরিয়ালি সবাই পাচ্ছে। জি, এটি করেছে সরকার। জি জনাব সরকার। জি, জনাব জসিমউদ্দিন প্রধান, আপনার কাছে আমি পরের যেই প্রশ্নটি বা পরে যেটি জানতে চাচ্ছি সেটি হলো করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের, আপনি যেহেতু রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং দেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখার আপনি প্রতিনিধিত্ব করছেন, সেক্ষেত্রে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা সার্বিক ব্যবস্থার মধ্যে সরকারের যে গৃহীত পদক্ষেপটি, এটি আপনি বৈশ্বিক অন্যান্য দেশের সাথে তুলনা করে আপনি আমাদের সামনে কিছু বলবেন। আমি এটুকু বলতে চাই যে প্রথমেই বলতে চাই গরিব না আমাদের দেশ, অর্থনৈতিকভাবে অনেক ধনী দেশের তুলনায় আসলে আমরা অর্থনৈতিক আমরা একটু তাদের তুলনায় কম, এবং আমাদের সামর্থ্য কম। সেই হিসাবে আমাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অপপ্রচার গুজব আমরা শুনতে পাই, কিন্তু এই পদক্ষেপ গুলা নিয়েছে, আমি গর্বিষ্ঠ এরকম পদক্ষেপ নিয়েছি যে প্রথম থেকে শুরুতে জানিয়েছে, এই জন্য সরকারকে স্বাগত জানাই। এবং কে কি বললো এগুলি প্রতি কান না দিয়ে ওনারা যে সামনের দিকে কিভাবে আমার দেশের এই মানুষকে বাঁচানো যায়, কিভাবে মানুষগুলা বেঁচে থাকবে, কিভাবে দেশের এই অর্থনৈতিক অবস্থা সচল হবে, সেদিকে চিন্তা করে যদি সামনের দিকে আগায়, ইনশাল্লাহ আমাদের দেশের এই করোনা বিপর্যয় কেটে ওঠা সম্ভব হবে ইনশাল্লাহ। জি, আমি পরে যেটি জানতে চাইবো সেটি হলো বাংলাদেশ সরকারের, আপনি বলেছেন জাপানে ত্রাণ দিতে হয়নি, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তাদেরকে সহযোগিতার হয়তো আশ্বাস বা পরিকল্পনা তাদের রয়েছে। আমি যে জায়গাটিতে আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ, আমরা যেহেতু নিম্ন মধ্যমায়ের দেশ এবং উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছি, এক্ষেত্রে আমাদের দেশে নিম্ন আয়ের মানুষের যেহেতু রুজি আয় রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে ত্রাণ কার্যক্রম সরকারকে চালাতে হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ত্রাণ কার্যক্রম নিয়ে আপনি যদি আমাদের সামনে ইতিবাচক ভাবে কিছু বলেন। না, ত্রাণ কার্য নিয়ে কি ত্রাণ কোনো দুর্নীতি হয়েছে বা কোনো কোন সাইড আমি বলবো, আমাকে সেই প্রশ্ন দিতে। জি, সরকার নিম্ন সঠিকভাবে ত্রাণ বিতরণ হয়েছে
হয়েছে জি কিনা জি, মানসম্মত হয়েছে। ত্রাণ ব্যবস্থাপনাটা বা আমাদের যে বন্টন প্রণালী রয়েছে বিশেষ করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বা সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন উপজেলা বা পর্যন্ত এই বন্টন প্রণালীটা আপনার কাছে আহ, ঠিক কেমন মনে হয়েছে বা এক্ষেত্রে? হ্যাঁ, বুঝতে পারছি। জি না, আসলে সরকার যে পদক্ষেপ নিয়ে এবং সরকারি বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা যেভাবে করেছে সুন্দরই হয়েছে। তারপরেও এর মধ্যে হয়তো কদাচিৎ মানে কোনো কোনো জায়গায় একটু একটু সমস্যা হয়েছে। এটা পূর্ব হয়েছে, এখনো হয়েছে, ভবিষ্যতে যে হবে না তাও কেউ শিওর দিতে পারে না। তবু যতটুকু হয়েছে এর মধ্যে একটু ভুল ত্রুটিও আছে, যেহেতু অনেকে আছে যে সঠিক জায়গায় ত্রাণটা না গিয়ে তো দেখা গেছে একটু বেঠিক জায়গায় গিয়েছে। এই জন্য এগুলিও একটা শিক্ষা এবং সচেতন থাকলে এগুলি ভবিষ্যতে হবে না। কেননা তবে আমার জানা মতে পত্রপত্রিকায় আমি যেহেতু জাপান টোকিও অবস্থান করছি, সরাসরি দেখি নাই, পত্রপত্রিকায় দেখেছি হয়তো কোনো কোনো সময় দেখা গেছে কোনো কিছু ত্রাণ নিয়ে বিভিন্ন লোপাটছে হয়েছে, সরকার কাউকে ছাড় দেয়, কোনো প্রতিনিধিকেও ছাড় দেয়নি, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন এরকম টুকটাক হয়েছে, আমরা মনে করি পূর্ব হয়েছে যে কোনো সরকারের আমলে যে হয় নাই। ইভেন কি বঙ্গবন্ধু নিজেই দুঃখ করে মরেছেন যে আমি পাকিস্তানের সব আমাদেরকে দেশ থেকে নিয়েছে, কিন্তু এই চোরের চুরগুলা রেখে গেছে। এই চুর যে রেখে গেছে, চুরের সততা এখনো আছে, সব তো মনে নাই। এই জন্য কিছুটা হইছে হইছে যেন ভবিষ্যতে না হয়, যদি সরকার এবং প্রশাসন এবং জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ এবং দলীয় সকল নেতৃবৃন্দ কর্মীরা নেতা কর্মীরা যদি খেয়াল রাখে, ভবিষ্যতে ইনশাল্লাহ আস্তে আস্তে আরো এই জিনিসটা আমরা আর দেখতে পাবো না। কারণ এই করোনার মধ্যে আমি মনে করি আমরা সরকার দলীয় কর্মী হিসাবে কথা বলবো যে এই করোনার মধ্যে রাজনীতি নয়, এখানে যে সঠিক যে ত্রাণ পাওয়ার উপযুক্ত সে যেই দলেরই হোক যেন সেই জায়গায় ত্রাণটা যায়। এখানে মানবিকতাটাই আসলে মেইন প্রশ্ন। জি জি, মানবিকতার বিষয়টাই এখানে। জি জি জি, হয়তো এই ধরনের কিছু হইতে পারে, হইবে না যে তা না। তা আমি অনুরোধ করব যে জিনিসটি টুকটাক হয়েছে এগুলি যেন ভবিষ্যতে না হয়। আর এই করোনার মধ্যে রাজনীতি নয়, করোনায় যারা ত্রাণ হবে তারা যেই দলের হোক, যেই ধর্মেরই হোক, যে গোষ্ঠীরই হোক, তাকে আগে বাঁচানো হলো ফরজ, মানুষের জীবন বাঁচানো ফরজ, ওইটাই আমরা করতে হবে। আর এটা করার জন্যই দেশবাসী যারা এই দায়িত্বে থাকেন তাদের কাছে আমরা অনুরোধ। জি ধন্যবাদ। আপনি অত্যন্ত ভালোভাবে মানে সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রমটি ছিল আসলে কোনো কিছুই সমালোচনার ঊর্ধ্বে নয়। এত বড় একটি কাজ সারা দেশে নিম্নয় মানুষের কাছে এই সহযোগিতাটি পৌঁছানোর ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম হয়তো থাকতে পারে। আমরা প্রত্যাশা করি সরকার ভবিষ্যতে এই জাতীয় বিষয়গুলো কাটিয়ে উঠবে। জি আপনার কাছে পরে যেটি জানতে চাচ্ছি, আপনি চাঁদপুর ১ কচুয়া উত্তর এলাকা তথা কচুয়ারি কৃতি সন্তান। আপনি বিগত সময়গুলোতে কচুয়াতে আপনার সহযোগিতা অব্যাহত ছিল। এই করোনা পরিস্থিতিতেও আপনার সহায়তামূলক কার্যক্রম আমরা কচুয়াতে দেখেছি। সেক্ষেত্রে আপনার কাজটি আপনি ঠিক কিভাবে, আপনি জাপানে রয়েছেন, আপনার কাজটি কচুয়াতে কিভাবে বাস্তবায়ন করেছেন সে বিষয়ে প্রসঙ্গটি আমাদের কাছে বলবেন। যারা প্রবাসী রয়েছে তারা হয়তো উৎসাহিত হবে এক্ষেত্রে। জি জি, আমি যখন ত্রাণ দিয়েছি তখন রমজান মাসে প্রথম আমাদের এখানেও তখন সিরিয়াস অবস্থা, মানুষ মরতেছে, আক্রান্ত হচ্ছে। দেশেও যে অবস্থা, আমি যে কাউকে বলবো যে আমার ত্রাণটা দাও, আমি এই লোকটা পাচ্ছি না। আমার ম্যানেজার থাকে ঢাকাতে, আমার বাড়িটা করে খেটে ম্যানেজারকে বলছি, বলে আমি যদি বলেন যাইতে পারি, কিন্তু আমার মন টানে না, আমাদের দেশে গেলে তো সব লকডাউন, আমি যেতে পারবো না। এখন আমি ভাবলাম যে এখন ওইটা তো কথা না, আমার দেশের মানুষের জন্য যদি আমি কিছু না করতে পারি, এই করোনা তো থাকবে না, কথা তো থেকে যাবে। পরে আমি আমাদের মাননীয় সংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মহোদয়ের সঙ্গে আমি আলাপ করলাম। আলাপ করার পর উনি অত্যন্ত খুশি হয়েছেন যে আপনি বিদেশে থেকেও, এই লকডাউনের ভিতর থেকেও আপনি
এই উদ্যোগ নিয়েছেন, আমি সর্বাত্মকভাবে আপনি যাতে কাজটা পরিচালনা বিতরণ হইতে পারে আমি সহযোগিতা করবো। তো তা উনি দায়িত্ব নিয়ে তখন কচুয়ার আমাদের ছাত্রলীগ, যুবলীগ, হ্যাঁ, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এখানে সহযোগিতা করে। আমার প্রত্যেক ইউনিয়ন, 12টা ইউনিয়নে একটা পৌরসভায় আমার সাধ্য মতো আমি যা দিয়েছি ওগুলো সুন্দর মতো বন্টন করেছি এবং সবাই আমি খোঁজ খবর নিই, সবাই ঠিক পেয়েছে। যদিও একটু উনি ওই সেই জায়গায় প্রথমে বলে যে হয়তো যারা ছাত্রলীগ আছে তারা ছাত্রলীগের কিছু অসহায় আছে বা লোক আছে বা আওয়ামী লীগের লোক আছে, একটু একটু নির্বিষ হয়েছে। তখন আমি বলেছি যাক, তার করেছে, ভবিষ্যতে তোমরা নিউট্রাল ভাবে দেখ, সবাইকে সমান ভাবে দেখ। তো জি জনাব। আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করেছে। সাবেক ছাত্র সভাপতি আমাদের ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, ইব্রাহিম খলিল বাদল, তারপরে ইব্রাহিম খলিল বাদল সাবেক ছাত্রলীগ সভাপতি, তারপরে কাদলা ইউনিয়ন 8 নং ইউনিয়নের ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, আরো অন্যান্যরা সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন করে। জি জনাব ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, আপনার কথা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি আমার অনুপস্থিতিতে তারা যে সুন্দরভাবে কাজটা করেছে এবং মানুষের প্রত্যেক ইউনিয়নে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যেভাবে আমার ত্রাণটি পৌঁছে দিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে না, সম্ভব, কচুয়ার সন্তানদের দ্বারা সম্ভব। যদি তাদেরকে একটু আদর ভালোবাসা দেওয়া যায়, তারা ঠিকই সুন্দরভাবে সফলভাবে কাজ করতে পারে। জি আমি আপনার এই উত্তরের আলোকে যেটি বলতে চাচ্ছি সেটি হলো আপনি একটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন, যেখানে স্থানীয় সাংসদ আমাদের কচুয়াবাসীর গর্ব জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি স্যারকে অবগত করে সহযোগী সংগঠনের যারা কচুয়াতে নেতৃত্বে রয়েছেন তাদের সহযোগিতার মাধ্যমে 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ওয়ার্ড পর্যায় পর্যন্ত আপনার ত্রাণ সহায়তা বা সহায়তামূলক কার্যক্রমটি পৌঁছাতে পেরেছেন। এটি অত্যন্ত সঠিক একটি প্রক্রিয়াই ছিল করোনা পরিস্থিতিতে, কারণ সেখানে অনেকে আসলে ঠিক ভলেন্টিয়ার হিসেবে অনেকে এগিয়ে আসার মতো রাজি ছিল না। সেক্ষেত্রে আপনি সঠিক পন্থাটি বেছে নিয়েছেন। আমি পরে যেটি জানতে চাচ্ছি সেটি হলো কচুয়ায় আপনার বাড়ি, আমি আগেও বলেছি আপনি কচুয়ার জন্য অনেকদিন করছেন বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম, কচুয়ার মানুষের পাশে রয়েছেন। সেক্ষেত্রে কচুয়ার মানুষের জীবনযাত্রা বা কচুয়ার মানুষের জীবনমান সম্পর্কে আপনার খুব ভালো অবগত রয়েছেন। আমি যে প্রশ্ন করব সেটি হলো কচুয়াতে সরকারি বেসরকারি ব্যক্তি এবং সংগঠনের যে ত্রাণ কার্যক্রম বা সহায়তামূলক কার্যক্রমটি ছিল বা এখন পর্যন্ত বজায় রয়েছে সেটি যথেষ্ট কিনা, মানে আরো বিত্তবান বা অন্যরা এগিয়ে আসা উচিত কি বলে মনে করেন কিনা আপনি? আমি মনে করি যে কচুয়াতে আমাদের এখানে অনেক বিত্তশালী লোক আছেন। যদি ওনারা আরেকটু সবাই যদি যার যার অবস্থান থেকে আগে আসেন তাহলে আরেকটু ভালো হবে। তবে সরকারি যে ত্রাণ ব্যবস্থা, আমি যেহেতু বিদেশে, আমি মিডিয়াতে তেমন কোনো সরকারি কোনো ত্রাণ বা লোপাট হয়েছে বা কোনো প্রতিনিধি কোনো নিজে আত্মসাৎ করেছে এমন খবর আমি পাইনি। জি হ্যাঁ, পাই নাই। তবে কচুয়ার যারা আমাদের যে ইউনূস সাহেব আছেন, ওসি সাহেব আছেন, তাদের ভূমিকাও প্রশংসনীয়। খুব ভালোভাবে কাজ করেছেন ওনারা, সঠিকভাবে খবর নিয়ে দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। হ্যাঁ, এবং আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব শিশিরও দেখেছি তার দায়িত্ব সুন্দর পালন করেছেন। আমি ভাবছি যে আসলে আমাদের কচুয়া একটা সুন্দরভাবেই সবকিছু হয়েছে আসলে। জি আমরা আসলে এটি আপনি সঠিক বলেছেন যে কচুয়ার আমাদের 12টি ইউনিয়ন, সেই সাথে 12টি ইউনিয়নের যারা সদস্য রয়েছেন, ইউনিয়ন অর্থাৎ মেম্বার, একই সাথে কচুয়ার একটি পৌরসভা রয়েছে, পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন। আমরা অত্যন্ত এই বিষয়টিতে আনন্দিত এজন্য যে আমাদের কচুয়াতে এরকম কোনো ত্রাণের অনিয়ম সম্পর্কিত আমরা কোনো সংবাদ পাইনি। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের ব্যাপার, যেটি সরকার চাচ্ছে যে প্রান্তিক পর্যায়ের বা যারা প্রাপ্য তাদের কাছেই যাতে সেটি পৌঁছায়, আমরা সেই প্রত্যাশাটি করছি, কারণ সহায়তামূলক সরকারি কার্যক্রম কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা জনপ্রতিনিধিদের কাছে কিন্তু সেটি প্রত্যাশা করি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে পরে যেটি জানতে চাইবো সেটি হলো আপনি যেহেতু জাপানে রয়েছেন, প্রতিরোধের ক্ষেত্রে, করোনা প্রতিরোধ বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার কাছে
আমাদের নিজস্ব আমাদের নিজের কোনো আহ, মানে আমাদের গৃহীত ব্যবস্থা এবং জাপানের গৃহীত ব্যবস্থার মধ্যে কোনো অমিল আছে রয়েছে, কোন দিকটি অমিল সেটা সরকারের করোনা থেকে প্রতিরোধের ব্যাপারে জি জি আমাদের গৃহীত প্রতিরোধের ব্যাপারে আসলে বিশ্বের সব জায়গায় সমানই। যেমন যেমন আমাদের সরকার দেশেও বলতেছেন যে যে সবাই ভালো করে হাত ধোবে। আসলে করোনাটা সরাসরি রোগ হিসাবে প্রথমে টাচটা হয় হাতে। হাত দিয়ে হচ্ছে হাতে মুখে যেতে পারে, হাত নাকে যেতে পারে, কানে যেতে পারে। তো এই জন্য হাতটা ধোয়াটা বেশি ইম্পর্টেন্ট মনে করে, যে হাতটা যদি ধোয়া থাকে, যদি শরীরে লাগলো করোনা, শরীরে হয়তো ৩-৪ ঘন্টা পর করোনা মারা যাবে, কিন্তু নাকে দিয়ে ঢুকলে, মুখে দিয়ে ঢুকলে, কিন্তু শরীরে ঢুকে গেলে কিন্তু এটা সিরিয়াস হয়ে যায়। এখন একটা খেয়াল রাখতে হবে আমাদের, যেটা আমি আমার বাসায় করি, এদেশের বিভিন্ন নিয়ম কানুন দেখি। যেমন আমার ছেলেমেয়েরা বাহিরে যায়, তারা স্কুল কলেজে যাচ্ছে, তো এখন তারা আসলো বাসায়, তো বাসায় আসে, এখন যদি সে তার বাসায় ঢুকে একটা সুইচ টিপ দিল, তো সুইচের মধ্যে কিন্তু লেগে গেল, এই করোনা কিন্তু সুইচে লেগে গেল। তো লেগে গেলে এই করোনা সে হয়তো হাত ধুয়ে ফেললো, কিন্তু অন্যজনের হাতে লেগে গেল। এবং আমি আমার ব্যবস্থা এবং এদেশের বিভিন্ন স্বাস্থ্যবিধি ফলো করে আমি কি করি, যেন আমার ছেলে আসলো, কলিং বেল টিপ দিল, এখন আমরা বাসায় যে থাকি আমরা দরজা খুলে দেব, সে কোথাও টাচ করতে পারবে না, সে আগে হাত ধুবে, এরপরে সে কোথাও টাচ করতে পারবে। হাত ধোয়ার পর কি করবে, সে তার কাপড় জি রুমে ঢুকবে। তো এইভাবে আসলে করতে হবে। এখন আমরা বাইরে আসলাম, বাইরে থেকে এসে হাত হাত ধোয়ার আগে কোথাও টাচ করে ফেললাম, তো টাচ করলে যেখানে টাচ ছিল সেখানে কিন্তু লেগে গেল। তা আমাদের বাংলাদেশে এক এক বাসায় ৫ জন ৬ জন ৭ জন লোক বসবাস, একসাথে ফ্যামিলি গতভাবে আমরা করি। তো একজনে যে আসলো সে হাত ধুয়ে ফেললো, সে ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ঘরে যে আসে সে কিন্তু আবার তার শরীরে ঢুকে গেল। এখন আমাদের ওই যেটা বললাম, সাবধানটা এখানেই করতে হবে, যে মাস্ক সারাক্ষণ পরে থাকতে হবে এমনও কোনো কথা না। এভাবে মাস্ক পরলে শরীরের কোনো ক্ষতিও না, কিন্তু মাস্ক হলো আপনার যে দূর থেকে কোনো হাঁচি কাশি দিলে বাতাসের সঙ্গে এটা কভার দেয়। কিন্তু আপনি করোনাকে এনে যদি ঘরে ইন করে ফেললে, তখন অন্য একজন কিন্তু হবে, অন্য একজন হইলে আবার আপনি হবে, সেখান থেকে আবার ছোঁয়াচে হয়ে যায়। তো ওই জিনিসটাই প্রত্যেকের লক্ষণীয়, যে আসলো তাকে আগে সেভ করতে হবে, সে কোথাও টাচ করতে পারবে না, ঘরের কোথাও টাচ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত দিল, হাত দেওয়ার পর সে তার কাপড় চোপড় বা রাখলো এই সেই করার জন্য, কিন্তু সে কিন্তু ঘরের হাত দেওয়ার আগে কোথাও টাচ করতে পারবে না। এই একটা জিনিস যদি খেয়াল রাখলে আমার মনে হয় একটু সেফটির জায়গা অনেক বেড়ে যাবে। যেমন যেমন আমাদের এখানে অনেক আমাদের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, অনেক প্রভাবশালী লোক মারা গেছে। আমি মনে করি যে ওনাদেরকে যে অনেকে দেখতে এসেছেন, ওনাদের করোনা ছিল না, ওনারা এসে করোনা দিয়ে গেছে, সেটাই, বাহির থেকে করোনা দিয়েও গেছে, বুঝতে পারছেন নি? তো ওই জিনিসটা যদি একটু সাবধান থাকলে, এখনো আল্লাহ আমাদেরকে সাবধান রেখেছে, হ্যাঁ, বলা যায় না কোন সময় কি, ওই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে। জি জনাব ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, জি আমরা পরের বিষয়ে পরের প্রশ্নতে যাচ্ছি। সেটি হলো, আপনি আগেও বলেছি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একটি অংশের প্রতিনিধিত্ব করছেন। সার্বিক পরিস্থিতিতে অর্থাৎ বর্তমান সময়ে যেহেতু আওয়ামী লীগ সরকারি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, সেক্ষেত্রে পুরো পরিস্থিতিকে যদি আপনি একটি বিষয় মনে করেন, আর এই বিষয়টি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগকে একটু মূল্যায়ন করবেন বর্তমান পরিস্থিতিতে। আমি আপনার আপনার কথাগুলো শুনতে পাইনি, নেটের একটু সমস্যার কারণে আবার একটু। জি আমি যেটি জানতে চাচ্ছি সেটি হলো, বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনার প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। সেক্ষেত্রে আমরা করোনা পরিস্থিতিকে যদি একটি খারাপ পরিস্থিতি ধরি, এই খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত সকল ব্যবস্থার সার্বিক মূল্যায়ন করবেন আপনি। আসলে যদি আমি
আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এখন আমি যদি আওয়ামী লীগের প্রশংসা করি, তখন অনেকে যারা অন্য দলে আছেন তারা বলবে যে আমি আমি বাড়িয়ে বলছি। আর এখন কে কি বললো, আমি আমার সত্য, আমার মনের যেটা, আমার কথাটা সঠিক হইতেও পারে নতুবা নাও হইতে পারে। আমার এই দৃষ্টিকোণ থেকে আমি 1965 সালে জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার পর থেকে আমি যুদ্ধ দেখেছি, বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গবন্ধুর হাতের স্পর্শ আমি পেয়েছি। বঙ্গবন্ধুর একজন একজন ক্ষুদ্র আদর্শ আমি বুকে ধারণ করার চেষ্টা করি সবসময়, যে বঙ্গবন্ধু যে আদর্শ, ওনার ভিডিও দেখলে আমি অনেক সময় অনেক ঘুম নষ্ট করে আমি অনেক সময় ভিডিওগুলো দেখি, ওনার কথাগুলো বারবার শুনি। আর এমন একটি নেতাকে আমাদের দেশে যখন খুন করতে পারে, এই দেশের মানুষ ভালো বললেও খারাপ বলবে, বা খারাপ বললেও ভালো বলবে। কিন্তু বেদবি মাফ করি, আমি যদি বলে ফেললাম এটা মনের দুঃখে, আসলে আমি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দল মানুষকে বাসা দিয়েছে, এই দল মানুষকে দেশ দিয়েছে, এই দেশ মানুষকে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দেশ দিয়েছে। এখন এখন যদি এই কথা বলি, যারা বিরোধী দলে আছেন ওনারা বলবে যে ভারী বলছি। আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আওয়ামী লীগের প্রশংসা করব। তারপরেও আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই করোনা এবং দেশের জন্য যা করেছেন তা কেউ করতে পারেনি। এমনকি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, উনিও কিন্তু পারেন নাই, ব্যর্থ হয়েছেন। উনি কোটি কোটি টাকা এই দেশে এনেও এই দেশের মানুষ চুরি করে সব শেষ করে ফেলছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা উনি নীলকণ্ঠ, উনি বলেছে আমি নীলকণ্ঠ, যে আমি যে যা করুক আমি সবাইকে বুকে নিয়ে ধারণ করে এই জনগণকে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। 2021 সালে 2001 সালে উনি যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যতে উনি বলেছেন যে এই দেশকে আমি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করার জন্য আমি সংগ্রাম করেছি, আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমার বাবার আমি স্বপ্ন পূরণ করব। এই যে কথা উনি বলেছেন, ওই কথা উনি পদে পদে পালন করে যাচ্ছে। আজ জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদ হোক বা সংসদে হোক, কেউ হয়তো ভুল করতে পারে, কেউ যে করতেছে না তা না, করতেছে। এই জন্য এই দায়ভার শেখ হাসিনা না, জননেত্রী শেখ হাসিনা না, এই দায়ভার হইল যে করে সেই করে, ব্যক্তিগত, সেই করলো ব্যক্তিগত। কিন্তু উনি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি যদি এই করোনা কাটিয়ে উঠে এই দেশ একটা সোনার দেশে পরিণত করার জন্য উনি চেষ্টা করবেন এবং হবে। কেননা আমাদের দেশের মানুষ এখন পরিশ্রমী, আগের মতো শুয়ে বয়ে খায় না। কেউ দেশে যায়, কেউ বিদেশে যায়, কেউ ব্যবসা করে, বাণিজ্য করে। আর এই মানুষ পরিশ্রম করে বলেই শেখ হাসিনা করতে পারতেছে। মানুষ পরিশ্রমী হয়ে উঠতেছে বিদায়ী জননেত্রী শেখ হাসিনা দেশটাকে সুন্দর করতে পারতেছে। এই জন্য আমাদের এই দেশের মানুষ দলমত নির্বিশেষে আমি বলছি যে একটা দেশকে আগে আমরা সুন্দর করে বড় করে করি, এরপরে আমরা রাজনীতি করি, আমরা দেশের প্রতিনিধিত্ব করি, করে আগে দেশটাকে আমরা সুন্দরভাবে চলুন, সবাই একসাথে মিলে দেশটাকে গড়ি। দেশটাকে গড়লে দেশটা সুন্দর হবে, দেশটা ভালো হবে, তখন ভালো একটা জায়গায় আমরা প্রতিনিধিত্ব করতে পারবো। আমার কচুয়ার কথা বলতে গেলে আমি সাবেক যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তাদেরকেও আমি সম্মান রেখে কথা বলছি যে আমার ইউনিয়নে সাবেক এমপি ছিলেন, স্বতন্ত্র এমপি হয়েছিলেন রফিকুল ইসলাম রনি ভাই, উনিও স্বতন্ত্র এমপি হলেও উনিও ওনার দেশে কচুয়ার জন্য কিছু করার জন্য জীবনটা শেষ পর্যন্ত ত্রাণ দিতে গিয়া 88 বন্যায়, 88 না 98 ত্রাণ দিতে গিয়েও ত্রাণ অবস্থায় উনি মারা যান। তারপরে আমি কাউকে অসম্মান করতে রাজি নেই। যে সম্মানী ব্যক্তি, তাকে সে দলে না থাকেও বিরোধী দলের তাকে সম্মান দিতে তো আমার কোনো অসুবিধা নেই। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিয়া হাসান
হক মিলন সাহেবের কথা বলি, এই যে আমাদের উনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন বিদায় কুমিল্লা চাঁদপুর পলিটেকনিক কচুয়ার মাটিতে হয়েছে, সেটাও ওনার অবদান। সেই জন্য ওকে আমি স্বাগত জানাই যে আজ সেখানে পলিটেকনিক হওয়াতে আমাদের ঘরে প্রায় একটা প্রতি ইউনিয়নে বা প্রতি ওয়ার্ডে আমি দেখতে পাই একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। তো এইটাও অবদান যে যে ভালো কাজ করবে তার ভালো ভালো কাজগুলোকে প্রশংসা করতে হবে, আর যে কোনো খারাপ করে থাকলে ওনারও খারাপ কাজ করতে পারে, খারাপটাকে ঘৃণা করতে হবে যে এই কাজটা খারাপ করেছে, সেই জন্য মানুষটাকে ঘৃণা করা যায়। তারপরে আমাদের আগের যে প্রয়াত আব্দুল্লাহ সাহেব আছেন, আরো অন্যান্য নজরুদ্দিন সাহেব আছেন, ওনাদের প্রত্যেকেরই একজনে কচুয়ার মাটিতে ভালো কাজ করে গেছেন। আজ আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এই কচুয়াকে একটা একটা উন্নয়নের একটা মডেল কচুয়া তৈরি করেছেন, কিন্তু কয়েছেন ওনার সুনাম সুখ্যাতি শুধু আমাদের কচুয়া নয়, কচুয়া বললে খাটো করা হবে, পুরো বাংলাদেশই ওনার সুখ্যাতি আছে যে উনি একটা জাতীয় নেতা। এক সময় এই দলকে ক্ষমতায় আনতে গিয়ে ওনার যে অবদান, সেই অবদান জননেত্রী শেখ হাসিনা বলে না বিদায় বারবার ওনাকে সংসদ নির্বাচনের জন্য নৌকা প্রতীক্ষা দিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে সেই কচুয়া এখন কিন্তু আগের কচুয়া নাই বলে আমি বলতে পারি, আমার ধারণা। অনেক উন্নত কচুয়া এখন, কচুয়া উন্নত হয়েছে, কিন্তু যে উন্নয়ন এখনো কোনো রাস্তা আছে কচুয়ার মধ্যে মানুষ গাড়ি যাওয়া দূরটা মানুষ হাঁটতে পারে না, যেমন সাঁতার টু ভরপুর, বাবিয়ারা টু মধুপুর, এই যে রাস্তাগুলা কাজ হয় না। আমি দেশে গিয়েলাম, দেশে গেছি, দেশে আমার এলাকার লোকজন আমাকে বললো যে ব্যাপার রাস্তা তো হইতেছে না, আমাদের এই যে গর্তগুলা একটু ঠিক করার জন্য কিছু আমাদেরকে দাও, তাহলে আমরা এই নাহলে আমরা রাত্রের অন্ধকারে অনেক সময় গর্তের মধ্যে পড়ে আহত হয়েছে কয়েক। তারপরে আমি কিছু টাকা দিলাম যে ঠিক আছে আমি পুরো রাস্তা তো করা সম্ভব না, কিছু টাকা দিয়ে এখন আপনারা যে বিপজ্জনক গর্ত কিছু আছে সামান্য টাকা দিয়ে যা করতে পারেন করেন। আমি আমি মাননীয় সংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেবের সঙ্গে আমি কথা বলবো এই রাস্তার অবস্থা কি। আমি আসার আগে দিয়ে ওনার সাথে আমি বসছি এমপি মহোদয়ের সাথে যে রাস্তার ব্যাপারে জানার জন্য। রাস্তার ব্যাপারে জানার পর উনি বললেন যে দুইবার টেন্ডার দেওয়া হয়েছে রাস্তাগুলি করার জন্য, কিন্তু টেন্ডার নিয়ে পরে দেখা যায় তারা সামান্য কিছু কাজ করে, এরপরে এই কন্ট্রাক্টর পালায় কেন, তাহলে এখন কি করা, রাস্তা তো হচ্ছে না, কন্ট্রাক্টর না পালা। তারপরে আরো বিভিন্ন সময় বিভিন্ন দেখি পত্র পত্রিকাটা এই রাস্তাগুলি নিয়ে, সেগুলা রাস্তা আছে আমাদের দিকের অন্যান্য জায়গায় রাস্তাগুলা রিপেয়ার হচ্ছে না, ঠিক হচ্ছে না, এতে করে জনগণ অনেক দুর্ভোগ হচ্ছে। পরে আমি এরপরে একটু কিছু গোপন সূত্রে আমি এগুলি খোঁজ লাগালাম যে আসলে কন্ট্রাক্টররা পালায় কেন। যদিও আমি গোপন সূত্রে খোঁজ নিয়েছি, কথাগুলো সত্য হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি যে তথ্য পেয়েছি যে এখানে রাস্তা যখন কন্ট্রাক্টররা করতে আসে তো তাদের কাছে নাকি বিরাট বড় ধরনের চাঁদা চাওয়া হয়। তো চাঁদা চাওয়া হলে ওরা এই রাস্তা কাজ করে কত টাকা পাবে আর এই চাঁদা দিবে কত টাকা, হিসাব কিতাব মিলিয়ে দেখে তাদের লস হবে, তখনই তারা পালায়। এখন আমরা মাননীয় সংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব দুইবার টেন্ডার দিয়ে দুইবার কন্ট্রাক্টর পালালেন, এখন এই দায়ভার তো জনগণ নিতে পারে না। এখন আমরা দেখতে হবে এই যে কিছু আমি একটা তথ্য পেলাম, এই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে যখন আবার টেন্ডার দেওয়া হবে তখন এগুলি আমাদের দলের লোক এবং প্রশাসন এবং প্রতিনিধি আছেন যারা, ইভেন কি আমাদের সাংসদ মহোদয় এটা খোঁজ রেখে এই কাজগুলা সমাধান করতে হবে। জি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, আমরা শুনছিলাম আপনার কাছে কচুয়া প্রসঙ্গে অনেক কথা। আমরা যেটা বিশ্বাস করি, কচুয়ার বর্তমান সাংসদ জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি স্যার 30 বছর ধরে কচুয়ার একটি রোল মডেল অর্থাৎ উন্নয়নের রোল মডেলে পরিণত করার চেষ্টায় তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আমরা প্রত্যাশা করি তিনি কচুয়াকে একটি আধুনিক কচুয়া, বিশেষ করে যে তথ্যগত যে বিষয়টি সেটি উন্নয়নের দিক থেকে কচুয়া উপজেলা আমরা স্যারের মুখ থেকে যেটি শুনেছি সেটি হলো 4 নম্বরে রয়েছে সারা বাংলাদেশে। সেক্ষেত্রে স্যারের অনেক অবদান রয়েছে। আপনি যে বিষয়গুলো অবতারণা করেছেন, কচুয়ার প্রত্যন্ত যে
যে অঞ্চলগুলোতে রাস্তাঘাট সহ অন্যান্য এখন বেহাল অবস্থায় রয়েছে, আমরা স্থানীয় সাংসদ মহোদয়ের মনোযোগ চাইবো বা দৃষ্টি আকর্ষণ করছি অনুষ্ঠানের মাধ্যমে, যাতে কচুয়ার মানুষের যে কিছু কিছু এলাকাতে যে দুর্ভোগটি রয়েছে সেটি তিনি সুরাহার ব্যবস্থা করে মানুষের জীবনকে আরো বেশি গতিময়তা এনে দেবেন, চাঞ্চল্য এনে দেবেন, এই প্রত্যাশাটি আমরা রাখছি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আসলে কচুয়া হয়তো অনেক বেশি আরো এগিয়ে যাওয়ার একটি সুযোগ রয়েছে, যেহেতু আমরা বিশ্বাস করি আপনারা কেন্দ্রীয় রাজনীতিতে অনেক বেশি আপনারা প্রভাব বিস্তার করার সুযোগ আপনাদের আছে, আপনারা সেই মানে রাজনীতি করে যাচ্ছেন। আপনার কাছে যেটি জানতে চাইবো, করোনা পরিস্থিতিতে কচুয়া উপজেলার প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সেই সাথে পুলিশ প্রশাসন সহ সকলের একটি সম্মিলিত ভূমিকা রয়েছে। আমি আপনার কাছে নির্দিষ্ট করে কয়েকজন সম্পর্কে জানতে চাইবো। উপজেলা চেয়ারম্যান আমাদের মেয়র মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা পুলিশ প্রশাসনের নেতৃত্বে আমাদের ওসি স্যার যিনি রয়েছেন, আপনারা এই মানুষগুলো, সেই সাথে আমাদের 12টি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, পৌরসভার মেয়র মহোদয় সহ সবার সামগ্রিক কার্যক্রমগুলোকে আপনি ওনাদের প্রতি একটু বলবেন। আমি আসলে আমাদের কচুয়ার সব কাজকর্মই ইনশাল্লাহ আমি যতটুকু দূর থেকে অনুভব করি ভালোভাবে চলছে। ওসি সাহেব একজন খুব ভালো মানের মানুষ এবং উনি একজন, কিন্তু আপনারা অনেকেই জানেন না, উনি কিন্তু একজন একজন সঙ্গীত প্রিয় মানুষ, মাঝে মধ্যে গানও গান। জি, আমরা সেটা দেখি। এখন খুবই ভালো ভালো মনের মানুষ। এবং ইউনু সাহেব এবং এসিলেন সাহেব এবং সবাই আসলে মূল আমাদের ঘরের মধ্যে যদি একটি লোক ভালো ভালো পায় থাকে, তাহলে মোটামুটি সবগুলা লোকে এখন আমাদের সেখানকার যে যারা আছেন উপজেলা চেয়ারম্যান থেকে আর আমাদের পুরো মেয়র নাজমুল হাসান, স্বপন ভাই, এখন সবাই আছেন, সবাই ইনশাল্লাহ ভালোভাবে কাজ করছেন। আমি আরো ভালো ভালো কাজে আশা করি। হ্যাঁ, কেননা এই উপজেলা শুধু আমাদের একার না, সবারই, এবং সবাই যদি ভালো করতে, আমরা আগে খারাপ করেছি, ভুল ত্রুটি হতে পারে, সামনে আমরা করব না। এইভাবে আমরা যদি আগে নেই, আমাদের কচুয়াতে আসলে কোনো বিশৃঙ্খলা নাই, তবে আছে একটু দলীয় যে কোন দলটা এটা একটু ব্যতীত করে, যেহেতু আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে যে এটা বিভাজন সৃষ্টি হতে যাচ্ছে, এগুলি একটা শুভ লক্ষণ না। আগে হয়তো সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা কোন্দল হতো, একটু ঝগড়াঝাটি হতো, একটা একে অপরের প্রতি বলাবলি হতো, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এখন দলে দলের মধ্যে সরকারি দলের লোকেরাই সরকারি দলের বিরোধিতা করে, তাদের সমালোচনা করে, এটা একটু খুবই আমাদের জন্য, আমরা দূরে আছি। তারপরেও আমাদের খারাপ লাগে যে আমাদের কচুয়া একটা সুন্দর কচুয়া হিসাবে আমরা দেখতে চাই এবং বিশ্ববাসী দেখতে চাই। জি, জনাব ইঞ্জিনিয়ার, এখন এলো নেটের দেশ, পৃথিবী, এখন যা হচ্ছে তা নেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এতে করে কিছু সত্য কিছু মিথ্যা, এই অপপ্রচার যাতে বন্ধ হয়, এটা সবার কাছে আমার বিনীত অনুরোধ রইল। জি, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান, আপনার কাছে আপনি সুন্দরভাবে প্রত্যাশাটি করেছেন। আমরাও প্রত্যাশা করি কচুয়াতে যারা বর্তমান রাজনৈতিক হালটি ধরেছেন আওয়ামী লীগের, বিশেষ করে সরকার দলের অংশ হিসেবে, আমরা তাদের কাছে একটি পরিচ্ছন্ন রাজনীতি আশা করি, যাতে আগামী প্রজন্ম একটি বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হয়ে কচুয়াকে সমৃদ্ধর পথে আরো অনেক বেশি এগিয়ে নিতে পারে। আমরাও সেই প্রত্যাশাটি রাখছি। একই সাথে এ পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাইবো, করোনার এই সময়টুকুতে আজকে যে পত্রিকাটির পক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কচুয়ার ডাক, এই পত্রিকাটির একটি পাঠক ফোরামের পক্ষ হতে আমরা কচুয়ার 12টি ইউনিয়নে একটি পৌরসভার আমরা সহায়তামূলক কার্যক্রম, আমরা নগদ অর্থ বিতরণ করেছি এবং আমাদের এই প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে। আপনি কচুয়ার ডাক এবং যে পত্রিকা, একই সাথে কচুয়ার ডাক পত্রিকার পাঠক ফোরাম, দুটি বিষয় সম্পর্কে আমাদের দর্শক আপনার অভিব্যক্তিটি আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ জাহিদ হাসান আপনাকে। আসলে এই করোনার এই দুর্যোগ মুহূর্তে কচুয়ার ডাক যে পাঠক ফোরাম যে ভূমিকা নিয়েছে, সত্যি প্রশংসনীয়, মানবীয় এবং মানবতার প্রতীক এই উদ্যোগটা। তারপরে আমি কচুয়ার ডাক এই পত্রিকার যে সম্পাদক প্রকাশ, আমি কিন্তু আগে জানতাম না কি, পরে আমি খোঁজ নিলাম যে এই
এই কচুয়ার ডাকের কে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আচ্ছা আমি গত আহ, যে ইলেকশনে মনোনয়ন পত্র কিনেছিলাম আওয়ামী লীগ থেকে, আচ্ছা তখন ওই সময় কচুয়া ডাক নিউজ টিউজ করেছে দেখছি, কিন্তু আমি জানি না আসলে পত্রিকার প্রকাশক বা কে বা আমার ভালো মতো আমি চিন্তা না। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের এই পত্রিকার যে সম্পাদক এবং প্রকাশক উনি হলেন আমাদের এই কচুয়ার যে বীর মুক্তিযোদ্ধা ৮ নং আদলা ইউনিয়নের কৃতি সন্তান সুলাইমান গাজীর একমাত্র সন্তান অ্যাডভোকেট শাফাত হোসেন টিটু টিটু সাহেব। তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালেও ঢাকাতে আগে দায়িত্বরত ছিলেন, এখন বর্তমানে লন্ডনে লন্ডন। একটা ইমিগ্রেশনে ভিসা এবং অন্যান্য দেশ বিদেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তো জি, আমি উনি লন্ডনে আপনাদের বারেট ল পেলাম যে উনি লন্ডনে বারেট ল বারেট করছেন, ল ব্যারিস্টার করছেন। জি হ্যাঁ রেজিস্টার করছেন এবং সেখানে ওই ইমিগ্রেশনের তিনি practice কর্মরত। জি হ্যাঁ কর্মরত আছেন। তাই আমি পরে জানতে পারলাম যে তাদের যে উদ্যোগটা আসলে উদ্যোগটা ওনার দ্বারাই হয়েছে। কচুয়া ডাকের যে এই করোনার যে সহায়তা অসহায় মানুষের যে পাশে দাঁড়িয়েছেন, তারপরে আমি ভাবলাম যে একজন মুক্তিযোদ্ধার সন্তান বিদায় তার কিন্তু এই দেশের প্রতি মায়া আছে, দেশের জনগণের প্রতি মায়া আছে, রক্তের ভাদন। যদি মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে, মুক্তিযোদ্ধার সন্তানদেরও কিন্তু রক্তের মধ্যে সেই জিনিসটা থাকে, মায়া থাকে দেশের প্রতি। সেই জন্য করেছে। সেই জন্য আমি অত্যন্ত খুশি যে একটা পত্রিকা তারা বস্তুনিষ্ঠ সংবাদ। পরিবেশন করে এবং দেখেছি তাদের নিউজের মধ্যে এই কচুয়াটাকে যে সত্যকে প্রকাশ করতে একটু দ্বিধাবোধ করে না। এই যে সৎ সাহস, এটা সত্যি প্রশংসনীয়। যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলাটার সাহসটা এই পৃথিবীতে এখন কিন্তু আমার বাংলাদেশে একটু কমে যাচ্ছে দিন দিন। কিন্তু সেই আলোকে এই কচুয়ার মধ্যে যে এই কচুয়ার ডাক যে ভূমিকা পালন করে, সত্যি প্রশংসনীয়। আমি তাদেরকে সালাম জানাই যে এভাবে যেন আগিয়ে যায়, আগিয়ে গেলে সত্যের কোনোদিন ধ্বংস নেই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যেই। এই জন্য আমি এই কচুয়া ডাক পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই এবং কচুয়ার ডাকের যে সম্পাদক প্রকাশক জনাব অ্যাডভোকেট শওকত হোসেন টিটু ভাইকে অনেক ধন্যবাদ জানাই। তার যে গুরুত্বপূর্ণ এবং মানবীয় যেই এই করোনার মধ্যে যে প্রোগ্রামগুলো উনি ইয়ে করেছেন এবং সবাইকে নিয়ে করতেছেন, আমিও আশা রাখি এই প্রোগ্রামে আমিও ভবিষ্যতে আপনাদেরকে একটু শেয়ার করবো। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, এই এই বক্তব্যের আলোকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা আপনার এই যে উৎসাহমূলক বা আমাদেরকে যে প্রেরণাটি দিলেন, আমরা কচুয়া ডাক পরিবার অবশ্যই আপনার এই উৎসাহ নিয়ে আমরা অবশ্যই সামনে এগিয়ে যাব, ভালো কিছুর প্রত্যাশা এগিয়ে যাব। কচুয়াবাসীর বা কচুয়ার গণমানুষের পাশে থেকে আমরাও এগিয়ে যেতে চাই। আপনাদের যে সহায়তাটি অব্যাহত রয়েছে, আমরা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে কচুয়া ডাক আগামী দিনগুলোতে আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা পাবে। আমি এই পর্যায়ে যেটি জানতে চাইবো, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কচুয়াতে যে যে সহযোগী সংগঠনগুলোর একটি বড় ধরনের, একেবারে না বললেই নয়, যেটি অনেক ব্যাপক আকারে তারা কর্মতৎপরতা চালিয়েছে। বিশেষ করে আমরা সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কচুয়া উপজেলা শাখা, তারপরে আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা অন্য যে সহযোগী সংগঠন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে ব্যাপক, বিশেষ করে ত্রাণের পাশাপাশি কৃষকদের ধান কাটা, তারপরে করোনাতে জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো, এই যে আগামী প্রজন্মের যারা রাজনীতিতে আসতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, কারণ ওরাই আগামীতে কচুয়ার নেতৃত্বে আসবে। বা তাদের যে আমরা অন্য রাজনৈতিক দলগুলো খুব করেছে, কিন্তু ছাত্রলীগ বা যুবলীগ বা অন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন ব্যাপক পরিসরে কিন্তু অন্য দলের দৃশ্যত হয়নি। সুতরাং আপনাদের উত্তরসূরি হিসেবে তারা রাজনীতিতে আসতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি ধন্যবাদ যাইতেছেন। আসলে আমাদের কচুয়ার ছাত্রলীগের যে যে আমাদের ছোট ভাইয়েরা যে উদ্যোগ নিয়ে দেখেছি, তারা ধান কাটা থেকে শুরু করে মানুষের দরজায় দরজায় গিয়ে যে মানুষের ত্রাণ বিতরণ করা এবং আমার ত্রাণ পাওয়া তারা যেভাবে করেছে, সত্যি অত্যন্ত খুশি হয়েছি যে তারা এইভাবে নিজের এই দুর্দিনেও মানুষের পাশে দাঁড়ায়। যা অন্যান্য যে
আওয়ামী লীগ আছে তাদের কাছ থেকে তেমন একটা দেখি নেই, ছাত্রলীগকে যা দেখেছি। তবে দুঃখের বিষয় এটা, কচুয়া ছাত্রলীগকে যারা বিভাজনের চেষ্টা করে সেটা হলো একটা ভুল চেষ্টা। এই আমাদের কিশোরদেরকে তারা হলো তাদেরকে এমন কিছু ভাঙ্গন দেখানো না, আমরা গড়া গড়া কিভাবে গড়তে হয় তা আমরা শিখাবো। আমরা তাদেরকে ভাঙ্গন শেখানো ঠিক হবে না। যারা তাদেরকে ভাঙ্গন শেখাচ্ছে এই ভাঙ্গন কিন্তু শুভ লক্ষণ না। এদের মন কমল, এরা ছাত্র, আমরাও ছাত্র রাজনীতি করেছি। এখনকার ছাত্র রাজনীতি আর পূর্বের রাজনীতি ভিন্ন ধরনের। আমরা একজন নেতার কাছে গিয়ে যদি একটা সালাম দিতে পারতাম, যদি নেতা যদি আমার সালামটা নিত একে আমরা বউ ভরে যেত। কিন্তু এখন তা না, এখন কিন্তু ছেলেপিলেরা অনেক ট্যালেন্ট। আপনি আজকে আমি কাউকে মেনশন করে বলছি না, যে যে ভাঙ্গন সৃষ্টি করবে আপনি কিন্তু আইসোলেশন করছে। এখন ছেলেপেলেরা অনেক মেধাবী, যে আপনি তো আইসোলেশন করছে, আপনি গড়ার চেষ্টা করেন। আমি কচুয়ার এখন ছাত্রলীগের মধ্যে দুটা গ্রুপ সৃষ্টি হয়েছে, আর যেগুলি নিয়ে কিছুদিন পর পর নানান ধরনের সৃষ্টি হয়, এইটা আমি কোনো ক্রমেই সমর্থন দেব না। যে ছাত্র লীগ থাকবে এক প্ল্যাটফর্মে থাকবে, এখান দিয়ে সমন্বয় করে সুন্দরভাবে যারা যারা কচুয়াতে আওয়ামী লীগ আছে, মাননীয় সংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব আছেন, এবং আরো অন্য নেতাকর্মী আছেন, ছাত্রলীগের নেতাকর্মী আছেন, সাবেক যারা আছে, সবাই মিলেমিশে কিভাবে একটা সুন্দর কমিটি করা যায়, কমিটি করে তাদেরকে কমিটি হস্তান্তর করে সুন্দরভাবে দিলে তারা মেনে নিয়ে সুন্দরভাবে কচুয়াতে একটা ভালো রাজনীতির প্ল্যাটফর্ম সৃষ্টি করে। জি আর যারা জি জনাব, ভুলটা করবেন, মনে করি এরা ভুল করবেন। জি জনাব ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, আপনি যথার্থ বলেছেন। এই জায়গাটিতে আমরা করোনাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের কচুয়া উপজেলা শাখার সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা অন্য সহযোগী সংগঠনের সবার একটি বিশাল তৎপরতা এবং প্রশংসনীয় একটি তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম। আমরা প্রত্যাশা করি যাদের উত্তরসূরি হিসেবে তারা রাজনীতিতে আসছে তাদের কোনো নেতিবাচক কাজ আমরা বা যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে এরকম খারাপ কিছু প্রত্যাশা করি না। আমরা এটা বিশ্বাস করি যে ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ ছাত্রলীগ হিসেবে কচুয়াকে আরো গণমানুষের পাশে থেকে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে, আমরা এই প্রত্যাশাটি রাখছি। এবং সেই সাথে অন্য সকল সহযোগী সংগঠনের ক্ষেত্রেই যথাযথ নেতৃত্ব গড়ে উঠুক, আমরা এই প্রত্যাশাটিও রাখছি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, আমরা আজকের এই লাইভটিতে অনেকের কমেন্টস আমরা দেখছি, আপনাদের কমেন্টস আপনার কাছে অনেক বেশি জানতে চাওয়া হয়েছে, আপনার শুভকামনা করা হয়েছে আপনার বিষয়ে, এবং একই সাথে ২ নং পাথর ইউনিয়নের ফতে বা টু বারোয়ারা রাস্তার সংস্করণ বিষয়টিতে মনোযোগ চাওয়া হয়েছে আসলে বারবার। আমরা আপনার কাছে এই লাইভ অনুষ্ঠানের মধ্যে আমরাও আপনার কাছে আর্জিটা রাখছি যে আপনি যথাযথ, বিশেষ করে আপনার সাথে যেহেতু স্থানীয় সাংসদের একটি যোগাযোগ রয়েছে, আপনি এই এলাকার রাস্তাটি নিয়ে আসলে বেশি প্রশ্ন আমাদের সামনে, আপনি স্থানীয় সাংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি স্যারের সাথে যোগাযোগ করে এটি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে আপনি যারা কমেন্টস করেছে এবং যারা এই লাইভটি দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। সবাইকে আজকে আমি কচুয়াটাকে যে একটু কথা বলতে পারে, আমি কচুয়ার মানুষ সম্বন্ধে এবং পূর্বের আমার শ্রদ্ধ অনেক নেতাকর্মীদের নামে উল্লেখ করতে পেরে এবং সম্মান দিতে পেরে আমি নিজে অত্যন্ত সন্তুষ্ট। যদি আমার এই কথার মাঝে যদি কারো মনে বিন্দুমাত্র কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কেননা আমি কথা বলতেছি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য না। হয়তো আমার নিজের আবেগ প্রকাশ হলো, কথার মাঝে ভুল হতে পারে, আর যেখানে ভুল হবে ওই জায়গায় আমি মনে করবো এখনো স্পিকার অনেক কিছু আছে। আমি কি বলেছি, আমি তো নিজে যখন আমার লাইফটা দেখবো তখন আমি দেখবো যে আমি কোথায় কথাটা ভুল করেছি। হ্যাঁ, তখন আমি ভবিষ্যতে আরো সংশোধন হয়ে কথা বলতে। তাহলে যদি কোনো ভুল হয়ে থাকে, কারো মনে কষ্ট হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবো। তো সবাইকে আমি সালাম জানাই, ধন্যবাদ। আজকে কচুয়া ডাক্তার ধন্যবাদ যে আজকের এই সুন্দর একটা আয়োজনের জন্য। হ্যাঁ, সবার কিছু মনের কথা আবেগ প্রকাশ করতে
জি, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান, আপনি অবশ্যই কচুয়াবাসীকে সালাম জানিয়েছেন। আমরা আমাদের এই মাধ্যমটির মাধ্যমে কচুয়াবাসীর কাছে আপনার সালাম পৌঁছে দিতে চাই। একই সাথে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনি দীর্ঘ সময় ধরে আমাদের যে সময়টুকু দিয়েছেন, বিশেষ করে আমাদের এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করতে তথা কচুয়া করোনাকালীনে করণীয় এবং সরকার, সেই সাথে জাপানের সার্বিক পরিস্থিতি, সবগুলো বক্তব্য আমরা এই মাধ্যমটিতে আসলে কচুয়াবাসীকে জানান দেওয়ার জন্যই আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে আমরাও আসলে যারা দেখছেন বা দেখবেন, আমরাও তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে আমরা মনে করি কচুয়াতে এই কচুয়ার ডাক পত্রিকাটি প্রথমবারের মতো এই জাতীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কচুয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, আমরা সবাইকে ধারাবাহিকভাবে হয়তো এই লাইভটিতে সংযুক্ত করব। আমরা আপনি আজকে আমাদেরকে অনেক বেশি সময় দিয়েছেন এই প্রক্রিয়াগত আপনার সাথে যোগাযোগ করা বা আজকে লাইভে আসা, সার্বিক এই সময় প্রদানের জন্য আমরা কচুয়ার ডাক পরিবারের পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের এই লাইভটির মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান জেবি ওয়ান কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, ৮০ দশকের সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের জাপানের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান আমাদের সাথে সংযুক্ত থেকে উনি সার্বিক করোনা পরিস্থিতি, সেই সাথে তার প্রিয় দল এবং অনেকেরই গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থা এবং অন্যান্য বিষয় সম্পর্কে মূল্যবান তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো বিষয় উপকৃত হবেন, সেই প্রত্যাশাটি করছি। একই সাথে আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা ঠিক একই সময় আমরা আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব, সেই প্রত্যাশাটি রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আজকের মতো কচুয়ার ডাক মুক্ত কথা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সহায় হোক। ধন্যবাদ সবাইকে।